বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আজ এমনই প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব যে প্রশ্নগুলো আশা রাখি তোমরা একদম প্রশ্নে হুবহু মিল পাবে। এর আগেও তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, তবে আজকে বলে রাখি আজকে কিন্তু সাজেশন নয়, আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা, তার সঙ্গে কিছু প্রাসঙ্গিকতা। অর্থাৎ আমরা একদিকে যেমন কিছু প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, আর একদিকে আমাদের পরীক্ষাতে কীভাবে ভালো মার্কস আমরা ক্যারি করবো সে সম্পর্কে আমরা আলোচনা করব, যে বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কারণ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ধরনের ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র আমাকে তথ্য দেয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তুমি আজ আমি যে প্রশ্নগুলো বলছি, আশা রাখবো যে বেশিরভাগ ছাত্রছাত্রীর এই প্রশ্নগুলো কিন্তু রেডি হয়ে গেছে ভূগোলের ক্ষেত্রে। তো চলো আমরা এই প্রশ্নগুলো একবার চোখের দেখা দেখিনি। এখনও বলছি, যারা অন্তত এই প্রশ্নগুলো রেডি করোনি, আমি যেগুলো প্রশ্ন বলবো আজ এই মুহূর্তে, অর্থাৎ একদম খুবই অল্প পরিমাণ প্রশ্ন, যারা এখনো পর্যন্ত রেডি করে পারোনি তাদের আমি বলবো যেন অবশ্যই রেডি করে রাখো। তার আগে যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে বা জেনে রাখতে হবে, আমাদের চ্যাপ্টার রয়েছে কটা? 6টা। কি কি? বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারত ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। আমি বলেছি তোমাদের একটা কথা, যারা একটু দুর্বল প্রকৃতির আছে তারা যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়ো তাতে কিচ্ছু যায় আসে না, অন্য জায়গা থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। হ্যাঁ, তবে শর্টের জন্য তোমাকে অবশ্যই একটু দেখতে হবে। কিন্তু আজ আমি তোমাদের জন্য একদম সিলেক্টেড কটা প্রশ্ন শেয়ার করছি। আমি একটু অন্যরকমভাবে শেয়ার করবো, কারণ আমাদের ভূগোল পরীক্ষাতে 3টে টাইপসের প্রশ্ন আসে। একটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন, একটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন, একটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। একদম ঠিক অল্প অল্প কয়েকটা প্রশ্ন বলছি, তোমরা জাস্ট মিলিয়ে নেবে যে সেই প্রশ্নগুলো তোমাদের রেডি করা আছে কিনা। আর একটা কথা অবশ্যই বলবো, 2 মার্কের প্রশ্ন বেশিরভাগ সংজ্ঞামূলক প্রশ্ন আসে। তো সংজ্ঞামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে তোমার যদি উদাহরণ দেওয়া থাকে তাহলে অবশ্যই উদাহরণ বা দৃশ্যমান স্থান, কি বললাম? দৃশ্যমান স্থান, এই পয়েন্টগুলো করে এবং তারপরে চিত্র। অনেকেই বলতে পারো স্যার আমাকে 4টে পয়েন্ট করতে হবে 2 মার্কের জন্য। অবশ্যই তোমাকে 4টে পয়েন্ট করতে হবে, এবং বৈশিষ্ট্যের জায়গায় অন্ততপক্ষে একটা বা দুটো বৈশিষ্ট্য দিয়ে লেখার চেষ্টা করো। তাহলে কি হবে? 2 এর মধ্যে 2 মার্ক গ্যারান্টি সহকারে পাবে। এখন তোমার বিশেষ ব্যাপার যে আমি 2 এর মধ্যে 2 স্যার শুধুমাত্র সংজ্ঞা লিখলে কি আমি 2 এর মধ্যে 2 পাবো না? সেটা নিয়ে একটু মানে সমস্যা আছে। তুমি সংজ্ঞা শুধু লিখলে 2 এর মধ্যে 2 নাও পেতে পারো, কিন্তু এই প্যাটার্নে যদি তুমি সাজিয়ে দাও তাহলে কিন্তু অবশ্যই 2 এর মধ্যে 2 পাবে, এটা তুমি নিশ্চিত রূপে মনে রাখতে পারো। নেক্সট আমরা আসবো আরেকটা বিষয়, যেটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে যে প্যাটার্নটা তুমি ফলো করবে, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে কারণমূলক প্রশ্ন থাকে, পয়েন্ট ভিত্তিক উত্তর দিতে হতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লিখবে, একটা, দুটো বা 3টে পয়েন্ট করবে। যদি পার্থক্য আসে বিষয় উল্লেখ করে লিখবে। এক পাশে এরকমভাবে এক পাশে বিষয়টা লিখবে আর দুটো মূল বিষয়, তারপর ন্যূনতম 3টে পার্থক্য দেবে, এবং তারপরে যদি চিত্র আঁকার জায়গা থাকে অবশ্যই চিত্রটা আঁকবে। এরকমভাবে লিখবে। কিন্তু কি বললাম বোঝা গেল? ব্রড টাইপের প্রশ্ন অর্থাৎ 5 মার্কের প্রশ্ন এরকমভাবে লেখার চেষ্টা করবে, আর ন্যূনতম 4টে থেকে 5টা পয়েন্ট ভিত্তিক যে প্রশ্নগুলো আসবে। ধরো দিল যে নিম্নগতিতে বদ্বীপ সৃষ্টি হয় কেন, একদম একটা বেসিক প্রশ্ন। তো সেখানে কি, সেখানে আমি 1 2 3 4 করে এরকমভাবে পয়েন্ট করব। তার আগে অবশ্যই একটা স্টার্টিং বাক্য লেখার চেষ্টা করব, যে গঙ্গা, তারপরে তোমার আরো 2 3টে নদীর নাম দিই, এই নদীর নিম্নগতিতে বদ্বীপ লক্ষ্য করা যায়, তার পেছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম ব্যাখ্যা আলোচনা করা হলো। কি পরিবাহিত জলের পরিমাণ, নদীর দৈর্ঘ্য বেশি, নদীর স্রোতের বেগ শেষের দিকে কম, বহনকৃত পদার্থের পরিমাণ বেশি। এরকমভাবে পয়েন্ট 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 করে করে কিন্তু আমি উত্তরগুলো লিখবো। ন্যূনতম 4 থেকে 5টা পয়েন্ট লিখবো, এবং পয়েন্টগুলো যেন তথ্য সমৃদ্ধ হয় সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। 5 মার্কের প্রশ্ন লেখার জন্য সাধারণভাবে আমরা জানি যে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2টো আমাদের লিখতে হবে, আর আঞ্চলিক ভূগোল থেকে আমাদের 2টো লিখতে হবে। তো প্রাকৃতিক ভূগোলের যে 2টো প্রশ্ন আসবে, স্বাভাবিকভাবে একটা ভূমিরূপ আসে, সেখানে আমাদের 3টে পয়েন্ট উল্লেখ করতে হয়। প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে মনে রাখবে, এই ঠিক যেমনভাবে আমি 2 মার্কের প্রশ্ন বললাম, ধরো বললো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো ঠিক প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, আবার ঠিক সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এরকমভাবে 3টে ভূমিরূপ লিখবে, সেটা যায় আসুক না কেন, তাহলেই কিন্তু ফুল মার্কসটা পাবে। বোঝা গেল কি বললাম? এই প্যাটার্নে কিন্তু তোমাকে লিখতে হবে। বোঝা গেল? মনে করো জোয়ার ভাটার কারণও ফলাফল দিল, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটার কারণ কি, পরপর 4টে পয়েন্ট করে জোয়ার ভাটার কারণ লিখলাম, তারপরে ফলাফল লিখলাম। এগুলো নোটসও আমি তোমাদের দিয়ে দিয়েছি, চ্যানেল প্লেলিস্টে চলে যাও, এগুলো সব নোটস করা রয়েছে। নেক্সট আঞ্চলিক ভূগোল থেকে, যেমন আমি বলেই তো দিচ্ছি কোন কোন প্রশ্ন, এর মধ্যেই সাজেশন কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, আঞ্চলিক ভূগোল থেকে যেমন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আমি তোমাদের কি বলেছি, যেটা হচ্ছে পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা ন্যূনতম 8টা পয়েন্ট দিয়ে করার চেষ্টা করবে, এবং লাস্টে ভারতের ম্যাপ এঁকে অবশ্যই পূর্ব আর পশ্চিম উপকূল কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু তুমি দেখিয়ে দেবে। নেক্সট আরেকটা যেটা রয়েছে, চা কফি।
চা কফি খুব ইম্পর্টেন্ট, চা কফির সঙ্গে তোমার গমটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো যাই হোক আমি চাটা বা কফিটা ধরে রাখলাম। তো স্বাভাবিকভাবে চা কফির অনুকূল পরিবেশ আসুক যায় আসুক, সেখানে একে অবশ্যই ভারতের ম্যাপ আঁকিয়ে কিন্তু তুমি এই কোথায় কোথায় চা উৎপাদন হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তুমি অবশ্যই দেখিয়ে দেবে। এগুলো তোমার ডিউটির মধ্যে পড়ে। অবশ্যই ন্যূনতম তোমার প্রাকৃতিক পরিবেশ আর ভৌগোলিক পরিবেশ দেখবে কেমন প্রশ্ন এসছে, তার উপর ডিপেন্ড করে দুটো পার্টে আলোচনা করবে, তাহলেই কিন্তু নম্বরটা পাওয়া যায়। শুধুমাত্র লিখলাম, শুধুমাত্র করলাম, তাতে নম্বরটা পাওয়া যায় না। তথ্য দরকার আছে, সুন্দর সুন্দর তথ্য দেবে, এবং এক্ষেত্রে 5টা পয়েন্ট এবং নিচের দিকে 5টা পয়েন্ট, মানে প্রাকৃতিকের 5টা, অর্থনৈতিকের 5টা দিয়ে মোট সুন্দর করে চিত্র এঁকে তুমি ব্যাখ্যাটা কমপ্লিট করে দেবে। তাহলেই দেখবে যে এই 5 মার্কের কোশ্চেন তুমি ইজিলি লিখতে পারছো। তারপর দেখো নগরায়নের কারণ কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ নগরায়নের কারণও সমস্যা খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এগুলো সাধারণভাবে 8টা পয়েন্ট করে লিখবে, পয়েন্টগুলোতে অবশ্যই চিত্র আঁকবে। বোঝা গেল কি বললাম? তো এইভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে। এবার আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে বা প্রশ্নতে ছাপতে চলেছে, এরকমই একটা ব্যাপার। তো আমি একটু পেছন দিক থেকে আসি। প্রথম 5 মার্ক প্রশ্ন বলি, তারপর 3 মার্কের কোশ্চেন, তারপর 2 মার্কের কোশ্চেন। আমি এর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখতে পারো সেক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা নেই, একই ব্যাপার, আলাদা কিছু নেই। বরং তার থেকে আরও কিছু কম প্রশ্ন বলছি, যদি যারা এখনো পর্যন্ত রেডি করে পারোনি তাদের জন্য, মানে এই প্রশ্নগুলো একদম ছাড়া প্রশ্ন হতে পারে না, এরকম একটা প্রশ্ন আসছে তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো বলছি সেটা হচ্ছে কি 5 মার্কের প্রশ্ন বলছি। পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, চা কফি গম, এই যেটা বললাম এর ভৌগোলিক পরিবেশ। আচ্ছা, পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর একটা হচ্ছে নগরায়নের কারণ ও ফলাফল। এই যে কটা 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্নের মধ্যে আমি তো আশা করছি যে 4টে প্রশ্নের মধ্যে যেন 4টে কোশ্চেনই কমন পাও, এবং তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তো স্বাভাবিকভাবে 2টো কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখতে পারবে, এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই, মানে টেনশন করো না, ঠিক আছে। নেক্সট আরেকটা বিষয় যেটা আমাদের প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল থেকেও ঠিক একইভাবে আমাদের 4টে প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন লিখতে হবে। আমি তোমাদের বলি যে বায়ু আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর তোমার হিমবাহ ও জলধারার মৃতকার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব, এই 3টে পড়ে যাও। আর ওই আরেকটা যেটা নিয়ত বায়ুর যে ইম্পর্টেন্ট রয়েছে উৎপত্তি, ওটাকে অ্যাভয়েড করে দাও, কারণ বায়ুমণ্ডলের পার্টটা তো অনেক পার্ট, আর ওটা এই মুহূর্তে যারা রেডি করেনি তাদের রেডি করা সম্ভব না। ওই জন্য শুধু বায়ু হিমবাহের ক্ষয়কার্য আর হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তার সঙ্গে শুধু জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব, এই 2টো প্রশ্ন পড়ে যাও। ওকে, 3 মার্কের প্রশ্নের জন্য আমি এবার আসি পেছন থেকে। তাহলে 5 মার্কের প্রশ্ন বোঝা গেল তো কি বললাম, ঘুরে ফিরে আমি 4টে প্রশ্ন বললাম, যে 4টে প্রশ্ন আমাকে লিখতে হবে, এর থেকে আর কি বলতে পারি। নেক্সট 2 মার্কের প্রশ্ন আসি। দেখো 2 মার্কের প্রশ্ন আমি একটা চালাকি বলে দিচ্ছি, দেখো এখানে তো আমাদের মোট 6টা প্রশ্ন লিখতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নে অর থাকবে, এটাতে অর থাকবে, এটাতে অর থাকবে, সবকটা প্রশ্নে অর থাকবে, ঠিক আছে। তো এই অরের প্রশ্নগুলো খুবই সহজ হয়, আর 3 মার্কের প্রশ্ন হতে হয়। তো চলো প্রথম আমরা 3 মার্কেরটা বলি। হ্যাঁ, প্রথমে 3 মার্ক, তারপরে 2 মার্ক বলবো। ওকে, 3 মার্কের জন্য ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে কিন্তু একদমই সহজ প্রশ্ন আসবে। কি আসবে আমি বলে দিচ্ছি, 2-3টে প্রশ্ন বলছি, এই 2-3টের মধ্যে আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্রক মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য, দ্বিতীয়টা হচ্ছে উপগ্রহ চিত্রের গুরুত্ব, আর একটা প্রশ্ন যেটা আমি বলবো জিওস্টেশনারি উপগ্রহ সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, আর তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত স্কেলগুলো কী কী। এই কটা প্রশ্ন তোমার এই ভূবৈচিত্র্য মানচিত্র থেকে মিস করো না, কারণ এই কটার মধ্যেই পাবে। আচ্ছা, ভারত থেকে তো অনেক প্রশ্ন আছে, কারণ ভারতের অর্থনৈতিক পার্ট আছে আর ভারতের তোমার প্রাকৃতিক পার্ট রয়েছে। তো আমি প্রথমে প্রাকৃতিক পার্ট থেকে কিছু প্রশ্ন বলি 3 মার্কের, দেখে নাও প্রশ্নগুলো রেডি করা আছে কিনা। প্রথম প্রশ্ন কয়াল কি, তার বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য। তারপরে কোশ্চেন হচ্ছে উত্তরবাহী নদীগুলো বন্যাপ্রবণ কেন, নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন, দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি, ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি। প্রাকৃতিক ভূগোল থেকে হলো। আঞ্চলিক ভূগোল থেকে বলি খারিফ শস্য আর রবি শস্যের পার্থক্য, পূর্ব পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন, উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ, আর তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি, আর তোমার দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন, আর একটা হচ্ছে চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক কেন প্রয়োজন হয়। হলো, এবার আমি একটু তোমার বজ্র ব্যবস্থাপনা থেকে বলি। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, আর একটা পার্থক্য কিন্তু এখান থেকে আসবেই, এটা মাথায় রেখো। সেটা তোমার তরল বজ্র আর কঠিন বজ্র পার্থক্য আসতে পারে। তারপরে তোমার জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট ওই যে তোমার 4R বা 3R যে টিকা, ওই টিকা আকারেও আসতে পারে, বা তার মধ্যে যে কোনো একটা পার্টও কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে। আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল, সেটা হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়। আশা করি যে প্রশ্নগুলো বলছি তোমাদের সব রেডি হয়ে আছে, তাই তো? তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি রেডি না থাকে ঠিক সেই প্রশ্নটাকে একটু নোট করে নিতে পারো। নেক্সট
বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্ন বলি, যেটা তোমরা পরীক্ষাতে এবার পাবেই, সেটা হচ্ছে পৃথিবীর প্রতিটি স্থানে দুবার জোয়ার দুবার ভাটা হয় কেন, একটা প্রশ্ন বললাম। আর একটা প্রশ্ন বলি যেটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, আর একটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মংলোচড়া বাণিজ্যিক মৎস্য চাষের ক্ষেত্রে অনুকূল কেন। এই যে কটা প্রশ্ন বললাম 3-4টে প্রশ্ন, এটা একটু রেডি রাখবে। আর আর ব্যাস এই তিনটে একটু ভালো করে দেখে রাখো। নেক্সট আর একটা যেটা বলবো, এবার বায়ুমণ্ডল থেকে আর বলছি না, বায়ুমণ্ডলের প্রশ্ন আমি আর বলছি না, আমি সরাসরি চলে যাচ্ছি বহির্জাত প্রক্রিয়া থেকে। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া থেকে নদী বায়ুর ক্ষয়কার্যের যে প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়া, ঠিক আছে, সেটা অশ্বপ্রাকৃতির হ্রদ কীভাবে সরে যায়, কীভাবে সৃষ্টি হয়, আর জলপ্রপাতের উৎস কীভাবে সরে যায়, বা তোমার জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কী বোঝো, ঠিক আছে, বা জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, একই প্রশ্ন। নেক্সট, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, আর সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা একটু দেখে যাও, চোখের দেখা। আচ্ছা, 2 মার্কের কোশ্চেন কি বলবো, সেখানে তো অনেক প্রশ্নই পড়তে হয় কারণ টিকা আকারে, তাও তোমাদের বলে রাখি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে তোমরা সংজ্ঞা, জিওস্টেশনারি উপগ্রহ, সেন্সর, পিক্সেল আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা, এ কটা পড়ে যেও। আচ্ছা, আঞ্চলিক ভারত থেকে শস্যাবর্তন, সবুজ বিপ্লব, বাগিচা ফসল, আর তোমার শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো সব সংজ্ঞা দেখে যাবে। আর লোকসংখ্যা বা জনসংখ্যা থেকে হচ্ছে জনঘনত্ব, জনাকীর্ণতা, শূন্য জনসংখ্যা বৃদ্ধি আর জনসংখ্যা অভিক্ষেপ। পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ আর শিপিং লাইন, শিপিং লেন। ভারতের প্রাকৃতিক অংশ থেকে ডেকান ট্রাপ, তাল, দিয়ারা, আধি, মৌসুমী বিস্ফোরণ, এগুলো সংজ্ঞাগুলো জেনে রাখবে। দুন আর সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, ঠিক আছে। বজ্র ব্যবস্থাপনা থেকে স্ক্রাবার কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ইউট্রোফিকেশন কাকে বলে। বাড়িমণ্ডল থেকে শৈবাল সাগর কাকে বলে, অ্যাপোজি পেরিজি কি, সারাসারির বান কাকে বলা হয়, সিজিকি কাকে বলা হয়, বান টাকা কাকে বলা হয়। বায়ুমণ্ডল থেকে তো অনেক টিকা, আমি বায়ুমণ্ডল থেকে বলছি না। নেক্সট আরেকটা যেটা বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ, সেখান থেকে তোমরা পুঞ্জিত ক্ষয়, হিমশৈল, অগ্নিভবন, ফিয়র্ড, মরুদ্যান, লোয়েস, আর ওদিকে তোমার কিউসেক, কিউমেক, নদীগ্রাস, ষষ্ঠঘাতের সূত্র, এ কটা একটু দেখে যাও। এই যে কটা পয়েন্ট আমি আজ তোমাদের বললাম না, ঠিক এই মুহূর্তে যে কটা পয়েন্ট বললাম, পরীক্ষার প্রশ্ন দেখবে ঠিক এই কটা কথাই বারবার লেখা রয়েছে, মানে এই কটা কথাই লেখা রয়েছে, এবং আশা রাখছি ঠিক যে কটা পয়েন্ট উল্লেখ করেছি তোমাদের সামনে এই মুহূর্তে, এর মধ্যেই তোমরা প্রশ্ন পাবে। আর কিভাবে লিখবে সেটা তোমাদের শিখিয়েছি, এর আগে বিভিন্ন পার্টস তোমাদের আলোচনা করেছি, বিভিন্ন পার্টে তোমাদের বুঝিয়েছি, কিভাবে লিখতে হয় শিখিয়েছি, কিভাবে নোটস করতে হয় শিখিয়েছি। সারাটা বছর কিন্তু তোমাদের জন্য চেষ্টা করে গেছি, শুধু এটুকুই বলবো, পারলে পরীক্ষাটা খুব ভালোভাবে দিও। আর যেভাবে বললাম সুন্দরভাবে খাতা সাজিয়ে, খাতা সাজানোর আলোচনা পরে একসময় একটা করে দেবো ছোট্ট করে। আর এই যে কথাগুলো বললাম, এই কথা মাথায় রেখে এবার প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে যাও, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর যে প্রশ্নগুলো এর আগে দিয়েছি সাজেশনে, লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি, ওভারঅল সাজেশন যদি দেখতে চাও সেই প্রশ্নগুলো একটু রেডি করতে পারো। আর আজ যে প্রশ্নগুলো দিলাম, অবশ্যই এই প্রশ্নগুলো যদি কোনো প্রশ্ন বাদ থাকে, যে বললাম যে প্রশ্নগুলো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে ফেলো। ওকে, তো আজকের মধ্যে এখানে শেষ করছি। বেস্ট অফ লাক।